বন্দিতা নিয়ে খোঁজাখুঁজি করেছি, বলেছি যে 2008-এ আছে, 2018-তেও আছে। তার ভিতর আমরা শেষে বের করলাম 2020-এ 17 এপ্রিল 2020 সকাল 8টায়, তখন বের করলাম। তো 17 থেকে আমি প্রথমেই বলে গেলাম যে চন্দ্র এই ঘরে আসা পর্যন্ত পরপর 8 দিন পর্যন্ত, আর 10 দিন একটানা কিন্তু এই কালসর্পদোষ থাকবে। তো এগুলো কিন্তু খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার পরে আপনারা যেমন যোগগুলো খোঁজ করেন, এই যোগগুলোও কিন্তু খোঁজ করতে হবে। এই কালসর্পদোষ হতে পারে, কালসর্পদোষ ফলাদেশের জন্য কিন্তু আমি বলেছি ফলাদেশের জায়গায় আমরা নেই। তথাপিও কিন্তু আলোচনা করে গেছি যে বিশ্বলগ্নে রাজযোগকারক গ্রহ শনি ভাগ্যস্থানে বসে আছে আমার লগ্নে, সেই লগ্নপতি এবং ষষ্ঠপতি শুক্র বসা। এই এই লগ্নে ধরেন রবি তুঙ্গস্থ, রাহু কেতু তুঙ্গস্থ, মঙ্গল তুঙ্গস্থ, শনি তার নিজ গৃহে অবস্থান করেছে, বৃহস্পতি চন্দ্র দ্বীপযোগ তৈরি করেছে। ঠিক তদনুরূপ এই যোগগুলোকে যখনই আমরা খুঁজবো, তখনই কিন্তু আমরা ওই পূর্ণকুম্ভ খোঁজার মতো কিন্তু এই কালসর্পদোষও খুঁজতে হবে। তো যখন আমরা খোঁজা শুরু করব, তখনই কিন্তু এর রস ধীরে ধীরে বেরোতে থাকবে। যার জন্য ক্লাসে প্রত্যেক শিক্ষার্থীকে ওই স্যারের মতো হতে হবে। আমাদের যেহেতু সিলেবাস দেওয়া রয়েছে, সিরিয়াল অনুযায়ী যে ক্লাসগুলো হবে, আমরা আগে থাকতে একটু একটু করে বুঝে নেব, একটু একটু করে জেনে নেব, যে যাতে দু কথা বলতে পারি। সুভাষবাবু বললেন যে আমি নেটওয়ার্কের কারণে শুনতে পাইনি। আরে সিলেবাসটা তো আর আপনি না পাওয়া হননি, হয়েছেন না? তাহলে সিলেবাসটা বছরের শুরুতে যখন মানুষ পায়, তখন সিলেবাসটা প্রথম দেখে নেই। স্যার সিলেবাসটা, দ্বিতীয়তে একটি, স্যার সিলেবাস তো সবাই চেয়েছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যার একটু বলেন তো সবাইকে বুকে হাত দিয়ে বলতে যে কয়জনের কাছে এই মুহূর্তে প্রিন্টেড সিলেবাসটা আছে স্যার। ওই যে আমার সুব্রত কাছে বাবু আছে আছে, স্যার। স্বপন বাবু আছে, আছে সবার কাছে। আমার কাছে তাই পর্যন্ত প্রিন্ট দেওয়া নেই। হ্যাঁ, স্যার স্ক্রিনশট এই যে করে আমার পাঠান। কাছে, এই যে আমার কাছে ওই আছে। দেখেন, হ্যাঁ দেখেন আচ্ছা, এই বয়সে, হ্যাঁ দেখো সুব্রত দা, মনিকা সুমন বাবু দেখেন তারপরে লেখে নিন। স্বপন দা, এই এক দুইজনের কাছে তো হ্যাঁ, তাহলে স্যার। গত সপ্তাহে কিশোরী মোহন বাবু আমার ওখানে আসলেন, আজকে থাকলে ভালো হতো। যদিও একটু গল্প, তবু আপনাদের শিক্ষার জন্য গল্পটা, আমি এমনি গল্প দেই না, যদিও আপনার যদি গল্প মনে করেন সেটা ভুল হবে। কিশোরী মোহন বাবু আসলেন একটি বড় বই নিয়ে, যেমন তোহরা বিজ্ঞান একটি বড় বই উনি নিয়ে আসলেন। তো নিয়ে আসলে আমি বইটা দেখতেছি সামনে, আমি জানি যে ওই বইটার ব্যাপারে উনি হয়তো কোনো কথা আমার কাছে জিজ্ঞেস করবেন, এটা ভেবেছি। তো ভেবে ওইখানেও কিন্তু ওই মেজর ব্যানার্জি মনে হয় সম্ভবত ছিল এক জায়গায় আমরা বসা। তো তখন কথাবার্তা বলতেছি, তো উনি বইয়ের কথা বললে আমি বললাম কি, আমি দেখলাম এই মাসে ঢাকা চেম্বারে গেলে হৃদয় নন্দী বাবু হচ্ছে আপনার ওই বইটাই নেই, মানে ধস নাম, চেম্বারে সোফার পরে বসে পড়তেছে। আবার দেখি ট্যাবে সে ওই অনলাইনে কি বই বের করে আমাকে বাস স্ট্যান্ডে আগাতে আসছে। তা ওই উবারে বসেও কিন্তু সে ওই ট্যাবে বের করে আমাকে ওই প্রশ্ন করতেছে। ওই বই যদি এখন পড়া শুরু করে, তাহলে এই শিক্ষার্থী ওই বইটা পড়তে পড়তে জ্যোতিষ ছেড়ে দেবে। যেমন হোরা বিজ্ঞান বা ধরেন ওই ইয়ে, আরে ধুত্তরি, নিচে যে বইটার নাম বললাম সেইটারই নাম জ্যোতিষ, আহ, বাচস্পতি নাকি স্যার, যদি না না বাচস্পতি। বাচস্পতি না, ওরে ও বই না। উম, মানে যেখানে শুধু শ্লোক আর শ্লোকার্থ দেওয়া রয়েছে, তো সেখানে বলা হচ্ছে যে, আমি দুই তিনটি প্যারা বের করে দেখালাম যে সেখানে চন্দ্র কি হলে সে রাজা হয়, মানে রাজা সমতুল্য হয়, আরো কি কি থাকলে হয়। আমি বললাম কি এটা কি আদৌ আপনি হয় এটা দেখায় দিতে পারবেন? আর ওইটা বের করে দেখানো মানে ধরেন ওই আহ, সত্য ত্রেতা বা ত্রেতা যুগে বা দাপর যুগে লেখা বই, ওই সেই বইয়ের শ্লোকের মর্মার্থ সত্যিকার অর্থে ওই পারাশরী হোরা বা ধরেন আপনারা, হ্যাঁ পারাশরী হোরার লগ্নগত ফলাদেশগুলো কার্যকরী।
বাকিগুলো যে উম, কত কঠিন বা ওটি বাস্তব জীবনে প্রয়োগ কৌশলটা কত কঠিন, এটি বোঝার জন্য আগে তো বইটা কিনে ইয়েটা পড়বেন, সূচিপত্রটা পড়বেন, সূচিপত্রে পরে বইটার ভূমিকাটা পড়বেন। ভূমিকা পড়লেই তো বোঝা যায় যে বইটার ভিতরে কি আছে। শোনা যায় না? ভূমিকাটা তো রাইটার নিজেই লেখে, মুখবন্ধটাও রাইটার নিজে লেখে, অন্যের নামে সিগনেচার করে দেয়, সে লিখে দিয়ে তার কাছ থেকে সিগনেচার করায় নিয়ে আসে। এটাই হচ্ছে রাইটারদের নিয়ম বা ধর্ম, শুধু ওটা নামের জন্য। কিন্তু ওর ভিতর বইয়ের জিনিসটুকু কিন্তু থাকে। তো আপনাদের আগে বলেছি যে শেখার জন্য সহজভাবে যে আপনারা বই কিনবেন শুধুমাত্র ভৃগু পরাশর, এর বাইরে আগে ঢুকবেন না। তো স্যার এর আগে যদি ভূবিজ্ঞান রহস্যম বইটা আমি কিনছি স্যার, হ্যাঁ আজ থেকে 5 বছর আগেই কিনছি। তো 5 বছর আগে কিনে কিছুই বুঝি নাই স্যার। একজন আমাকে বললো যে বইটা খুব ভালো, আপনি পড়ুন। হ্যাঁ 2 বছর মানে আমি যখন ডিপ্লোমা ক্লাস করি স্যার, হ্যাঁ তখন এটা পড়া শুরু করলাম। তখন দেখলাম যে এটাতে বার তিথি নক্ষত্র যোগকরণের বিশদ বর্ণনা আছে, কিন্তু আমার বোধগম্য হচ্ছে না, আমি অন্তত স্যার বুঝতে পারিনি। তো তারপরে দেখলাম স্যার আপনি যে পঞ্চাঙ্গের ক্লাসগুলো দেন, সেগুলোই আমার কাছে উত্তম মনে হচ্ছে, মানে এটাতেই শিখছি। তো ইদানিং আবার বইটা ধরছি স্যার, মানে ইদানিং অনেকগুলো ক্লাস হলো তো স্যার পঞ্চাঙ্গের উপরে, আবার হুম। বইটা ধরলাম আর কি স্যার। এখন মনে হচ্ছে কিছু কিছু বুঝতে পারছি স্যার। এই সুভাষবাবুর এইরকম ব্যাপার হয়ে গেছে, মানে ঘটনা হচ্ছে কি আগে বা আমাদের শিক্ষার্থীদের মনের মধ্যে আগে হচ্ছে ফলিত জ্যোতিষ ঢুকে গেছে। ফলাফল কি? এই ফলিত জ্যোতিষ ঢুকে যাওয়ার কারণে মূল জায়গা থেকে আমরা ছিটকে পড়তেছি। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। এইবার বলেন ফলিত জ্যোতিষ বাদে কে কে প্রশ্ন করতে পারেন, আমি বুঝবো এবার। এই 5 মিনিট সময় নষ্ট করলাম শুধু এই কারণেই। এখান থেকে ফলিত অংশ বাদ দেবেন। এই ক্লাসের কি কি বাকি রয়েছে খুঁজে বের করতে হবে। গ্রহের বক্রতা ও কালসর্পদোষ কি, এর ভিতরে আমাদের কি কি বাকি রয়েছে। জয়ন্তবাবু সহযোগিতা করেন, নীরজ বাবুও সহযোগিতা করেন, ওনারা খুঁজে বের করুন। 5 মিনিট সময় দেওয়া হলো, এক একজনের কাছ থেকে বক্তব্য নেন, দেখি কি বলে। ফলিত বাদে বক্তব্য নেবেন। আপনাদের যদি মানে কোনো কিছু অনুধাবন করতে সমস্যা হয়, কোনো প্রশ্ন করেন, তাহলে তো সেই মোতাবেক আমি চেষ্টা করব, নিরুজ দাদা আছে, আমরা চেষ্টা করবো আর কি, স্যার আমার কথা যেটাকে বলছেন? আর কি। হ্যাঁ স্যার বলুন। কালসর্পদোষের মানে একদম জেনারেল শুভ এবং অশুভ দিকগুলো স্যার একটু জানতে চাইছি। একদম জেনারেল শুভ এবং অশুভ কি করে হয়, এটা তো লগ্ন সাপেক্ষে বলে দিল স্যার। ঠিক আছে, প্রথমত হচ্ছে কালসর্পদোষ আপনি নিরূপণটা এখানে দেখানো, যে এই চকে দেখানো হলো। জি স্যার। তারপরে হচ্ছে সেটার শুভত্ব, যেমন রাহুর দৃষ্টি পড়লো কোন কোন গ্রহের উপর, এখানে কিন্তু বৃহস্পতির উপর রাহুর দৃষ্টি পড়ে নাই। তার মানে বৃহস্পতি কালসর্পদোষের আহ, একদম সারফেস এরিয়ার মধ্যে নেই। ঠিক আছে, তো এরকম ভাবে আপনার বিচার করবেন, এটা তো বিচারের দ্বারাই চলে গেলেন। আমি স্যার সঙ্গ সেটা জ্যোতিষশাস্ত্র মানে হচ্ছে আহ, সবগুলো দিককে বিবেচনায় নিয়ে তারপরে শুভ অশুভ বলবেন। স্পেসিফিক একটা নির্দিষ্ট বিষয়ের উপরে যদি কোনো কিছুকে আপনি শুভ বলেন, সেটা আপনার বিচার দ্বারা দাঁড়াবে না। দেখা গেল আপনি বিচার করে দিলেন, কিন্তু ফলাদেশ তো বিচার দ্বারা 5 বছর পরে 2 বছর পরে ব্যক্তির জীবনের সাথে এটি মিলে যায়, তখন না আপনার ফলাদেশ সঠিক হবে। ফলাদেশ তো এখন আমি যা মনে চাই তাই আমি ফলাদেশ করে দিতে পারি। ঠিক আছে, দেখা গেলো এখানে স্যার আমার ছাত্র, আমি ছাত্র, স্যার আমাকে ছাত্র বলে হয়তো কিছু বলবে না, কিন্তু সেটা যদি আপনার দেবাশিস বাবুর জন্মচক বিচার করে দিলাম আমি, সেটা যদি আপনার জীবনের ক্ষেত্রে না মিলে, জয়ন্ত স্যারের কথার সাথে কোনো কিছু মিলছেই না, তাইলে তো মানে এই ফলাদেশের যে পদ্ধতি এটা শিখে কোনো লাভ হবে না। ঠিক আছে, এর জন্য স্যার বলছেন যে ফলাদেশটা মুক্ত বিষয়, রুলসটা হচ্ছে মুখ্য বিষয় এখানে এখানে। আমি হ্যাঁ দাদা বলুন। জ-
জয়ন্ত স্যারের সাথে আমি মানে জাস্ট প্লাস করতেছি। আপনারা একটা জিনিস খেয়াল করুন, দেখেন এখানে আমরা যদি ধরি রাহু এবং কেতু, কেতুর আহ এই বামাবর্তে, বামাবর্তে তো দাদা সব এক্সিসে, মানে কেতু যেদিকে ট্রানজিট করতেছে তার এক্সিসে কিন্তু সব গ্রহ আছে। এখন গ্রহগুলো যদি ঠিক তার ডানাবর্তে থাকতো, ডানবর্তে থাকতো, তাইলে কি হতো? এটা একটা প্রশ্ন কিন্তু আপনাদের ভিতরে আসে। দ্বিতীয় সেটাও প্রশ্ন কল্পনা হইল, করতে পারি। হ্যাঁ সেটাও কালসর্প 200, কিন্তু ওই যে তখন একটা প্রকারে চলে যেত। আরেকটা প্রশ্ন এই, আসা উচিত, সেটা হচ্ছে এই যে রাহু কেতু ডিগ্রিগুলো আমরা কিভাবে কাউন্ট করব? এখানে ডিগ্রির একটা বিষয় আছে। স্যার কিন্তু বলছিল যে ওই যে একেবারে শুক্র ধরলাম আমি 30 ডিগ্রিতে আছে, রাহু 22 ডিগ্রিতে আছে, একটা সাপোজ সেইখানে আমার কালসর্প দোষটা আহ কতটুকু প্রভাব ফেলতে পারে। এরপর হচ্ছে আরেকটা প্রশ্ন হচ্ছে, কালসর্প দোষ সবসময় বলা হয়, কিন্তু আমাদের কথা আছে কালসর্প দোষ না যুগ, সেটা কিন্তু নির্ভর করে আবার ফলাদেশের উপর। এই সব কিছু জয়ন্ত স্যার যেটা বললেন যে টোটাল কাউন্ট করে বিচার করলে এই দোষটা কতটুকু দোষযুক্ত বা দোষমুক্ত, এটা দোষ বলা হয় কিন্তু এটা যুগ হইতে পারে। এই বিষয়গুলা আহ ওই নিজেদের মধ্যে বিচার করে এগুলা বের করে নিয়ে এখানে আসতে হবে। শনি যদি কেতুর সাথে 23 ডিগ্রিতে অবস্থান করে, 23 না 21 ডিগ্রিতে অবস্থান করে, তাইলে কিন্তু কালসর্পদোষ আর থাকছে না। ওই ধনুরাশিতে যদি হ্যাঁ, শনি, থাকছে নাও, তার মধ্যেও থাকছে, হ্যাঁ স্যার, তার মধ্যেও থাকছে। দেখেন, কিছু কথা বললে আমার শিক্ষার্থী কমে যাবে, এটা আমি জানি। হুম, কেন কমবে দেখেন, যদি মূল কথাটা বলি, জয়ন্ত কুমার দেব, জে কে দেব, আমার জে কে দেব বলা হয় না, হয়ে যায় জয়ন্ত কুমার, মানে জয়ন্ত বাবু বলা হয়ে যায়। তো জে কে দেব, এই জে কে দেব আমার বলা হচ্ছে না। বি বা ভি, কি লেখেন, বি ভি? স্যার, না এই বি স্যার, যেটা লেখছেন এটি স্যার। ভি। ও, এক, দুই, চার, চার, 9, 10, 11, 12। উনি কিন্তু 3 বছর ধরে প্র্যাকটিস করছে, জ্যোতিষ করছে। উনি এসে ডিপ্লোমা ক্লাসের শিক্ষক, উনি কিন্তু ক্লাস নিচ্ছেন, আপনারা ওনার ক্লাস করছেন। উনি এখন এসে ডিপ্লোমা ক্লাসে কেন অংশগ্রহণ করবেন? নীরজ কান্তি রায়ও পেশাদার জ্যোতিষ আবার সার্ভিস করেন, আবার কেন এই ডিপ্লোমা ক্লাসে সময় দিবেন? আবার শিক্ষকতাও করছেন, তাহলে সময় কেন দেবেন যদি নতুন কিছু এই বোর্ড থেকে না পাওয়া যায়? আমি শিক্ষার্থীদের, প্রত্যেক শিক্ষার্থী, এই সপ্তাহে 2জন শিক্ষার্থী ভর্তি, তার একজনও কি এখানে আছেন? রাজীব কুন্ডু রাজকে, 2জন ভর্তি হয়েছে, তা তো নাম মনে নেই আমার। যাই হোক, 2জন কিন্তু গুরুজি, এর মধ্যে আছি, ভর্তি হয়েছে। প্রণাম। হ্যাঁ, প্রণাম। আপনার পরিচয় দেন, প্রদীপ্ত বলা। হ্যাঁ, প্রদীপ্ত বালা, হ্যাঁ। ভোলা থেকে বলছি। হ্যাঁ, কি করেন আপনি? আমি চারুকলা থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করে শিক্ষার উদ্দেশ্য কি? ভবিষ্যৎ জানার মাধ্যমে লোক কল্যাণ করা, এটাই আর কি। সুন্দর। দেখেন, আমি কিন্তু ওনাকে বলার সময় পেয়েছি কিনা জানি না, যখন উনি ভর্তি হয়েছেন কিন্তু আমি বলেছি সকাল আর বিকাল দুবারই ক্লাস হবে, এই কথাটা আমি বলেছি। হয়তো বিকালে ক্লাস, উম, বিশেষ করে আমাদের ডিগ্রি ক্লাস হবে, সকালে ডিপ্লোমা ক্লাস হবে। তো সকাল বিকাল দুটি ক্লাসেই আপনারা অংশগ্রহণ করতে পারবেন। তো আমার কথা হচ্ছে যে, যদি এই যারা ডিপ্লোমা আগে করে গেছেন, যারা বিকালে ক্লাস করছেন, তারা সকালে ক্লাসে কেন আসবেন? যদি আমি নতুন কিছু না দিতে পারি, তাহলে কেন আসবেন? জ্যোতিষের নতুনত্বের কোনো শেষ নেই, তাই আসবেন। গিয়েও বুঝতে পারবেন, ক্লাস যদি সেইভাবে না হয় তাহলে তো আর বুঝতে পারবেন না। তাহলে সেটি আমার বুঝতে হবে যে ওনাদের ওই একই কাতারে সামিল করতে হবে, না করা পর্যন্ত কিন্তু ওনারা ওই ক্লাসকে আনন্দ পাবে না, বা ওই ক্লাস ধরতে পারবে না। তাহলে ধরতে পারার জন্য কি করতে হবে? আমাদের সেই একই জায়গায় নিতে হবে। তার জন্য আগে সূত্রটার উপরে
গুরুত্ব দিতে হবে। আমি বারবার বলেছি যে ক্লাসে কোন প্রশ্নটি আপনাদের করার মতো সেই প্রশ্নটা আপনাদেরই বের করতে হবে, বের করে তারপর কিন্তু আসতে হবে। ওই যে বললাম যে আগে কিন্তু বলে গেছি যে রাহুর ডিগ্রি অতিক্রম করার পরেও কালসর্প দোষ হবে। আপনারা হরিহর মজুমদার বা যে কোনো যোগের বই, যোগ যার বই থাকে, জ্যোতিষ যোগ সঞ্চয়ন বা যে কোনো যোগের বই যদি থেকে থাকে, তাহলে যোগ বের করে ওখানে কালসর্প যোগের যে পয়েন্টগুলো রয়েছে সেইগুলোতে আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। কালসর্প যোগ দরকার নেই বা দোষ দরকার নেই। যে কোনো যোগের একটি জায়গায় যদি আমরা যাই, যে আমরা বই পড়ে কেন বুঝি না, আছে যে আমরা বই পড়া কিভাবে পড়বো, এটাই আগে শিখবো। যার কাছে যে বই থাকবে সেই বই নিয়ে উপস্থিত হতে হবে এবং সেই বইয়ের পৃষ্ঠা একটা ছবি তুলে দিতে হবে, যে বই থাকে। যার কাছে বই না থাকবে সে অনলাইন থেকে কোনো বইয়ের সার্চ দিয়ে বা কোনো টপিক সার্চ দিয়ে সেটা নিয়ে রাখবেন, সেইটার ভিতর দিয়ে প্রশ্ন করবে, করে আজকে রাত্রের ক্লাস ঠিক সেইভাবে হবে। না হলে ধরেন আপনারা এই জায়গায় কিন্তু কালসর্প যোগের কোনো প্রশ্নই, মানে কোনো রকম প্রশ্ন করতে পারছেন না। কেন আপনারা এখানে কিন্তু জিজ্ঞেস করলেন না, আমি বলবো না কিন্তু এখন আর। কেন বলবো না? যে বলবো না কারণ হচ্ছে বলে কি হবে, স্যার বলাটা স্যার পাত্রে নয়, স্যার অপাত্রে স্যার, হয়ে যাচ্ছে। আমি আমি একটা বলবো স্যার। হ্যাঁ বলেন। এখানে বিশেষ করে এই প্রশ্নটা আমি আপনার ইয়ে জানতে চাচ্ছি যে যে কালসর্প দোষের আপনার রাহু এবং কেতু কেন আপনার মানে একে অপরের সপ্তমে থাকে, অন্য কোনো গ্রহ তো একে অপরের সপ্তমে থাকে না। আরে বাপরে, কাল এটা তো সহজ। সাপের মাথা আর লেজ হচ্ছে রাহু আর কেতু। এই জায়গা আচ্ছা। থেকে ওই বিষ্ণু পুরাণের কথা যে সমুদ্র মন্থনে যে অমৃত উৎপাদন হয়েছিল, সেই অমৃত দেবতাদের ভিতর দিয়ে গোপনে লুকিয়ে এসে এই দৈত্য খেয়ে ফেলেছিল। খেয়ে ফেলার পরে সে হ্যাঁ, অমরত্ব লাভ করেছিল। বিষ্ণু হ্যাঁ, তখন কি করছিল, ভগবান বিষ্ণু দেখে ওটা ফেলছিল। ওটা জানি। দেখে সুদর্শন ফেলে চক্র দিয়ে। ঘাড়ের উপরে দিচ্ছিল এক কোপ। হ্যাঁ, কারণ তলোয়ার আর গদ্দান একসাথে কখনোই রাখতে নেই, এই ভাষাটা হ্যাঁ, তখন থেকে আসছে, সেই পুরাণ থেকে। তো তখন হ্যাঁ, ওই তলোয়ার দিয়ে কেটে দেওয়ার পরে অমরত্ব লাভ করেছে। তার মাথাটা রাহু আর কেতু। লেজটা হচ্ছে কেতু। তো ও তো শোয়া ছিল। শোয়া থাকলে এই যে সোজা মানুষটি এই এই শোয়া রয়েছে, তো শোয়া থাকার কারণে মাথাটা যেদিকে, কেতুটা সমসপ্তমে একই ডিগ্রিতে একই জায়গায় ঠিক থাকে। আছে, যখন সে রাশি পরিবর্তন করবে, একই টাইম একই ডিগ্রি একই মিনিটে সে রাশি পরিবর্তন করবে। ঠিক আছে, ঠিক এটা আছে। হচ্ছে সমসপ্তমে থাকা। যদিও সমসপ্তমে থাকে না এমনও কোনো প্ল্যানেট কিন্তু রয়েছে, রাহু কেতু সমসপ্তমে থাকে না। সেগুলো কি? আপনি সেগুলো আপনি পাইছেন? আরে না, সেগুলো তো আর ছকে থাকবে না, জন্ম ছকে থাকবে, জন্ম কুণ্ডলিতে স্যার ওই থাকবে। হ্যাঁ, সেটি থাকবে, সৌরগভীর কুণ্ডলীর যে কোনো অনেক কুণ্ডলী থাকে স্যার, একসাথে থাকে। ওই ওই ডিভিশনাল কুণ্ডলিতে, চার্টে ষোড়শ গুলো বর্গের থাকে স্যার, কুণ্ডলিতে। অন্যান্য ডিভিশনাল চার্টে হ্যাঁ, থাকে। হ্যাঁ, অন্যান্য চার্টে থাকবে। তো সেই চার্টে ছাড়া, এই কখনো জন্ম চার্টে কখনো রাহু কেতু সপ্তমে একই ডিগ্রিতে ছাড়া কখনো গৃহ পরিবর্তন করবে না। আচ্ছা, এটা হচ্ছে ঠিক আছে স্যার। আর আর তো এই জায়গায় কি বলছিলাম যে জয়ন্ত বাবু আমি বলে ডাকি বা কখনো কখনো জয়ন্ত স্যার বলি, SIR। 2 আর 1 3 2 5 6 আর 5 11 মানে 2 1 1 2 3 4 5 9 13 14 5। এখানে হচ্ছে 7, আমি কেতু প্রয়োগ করছি। আর 3 আর 1 4 আর 2 6 মানে 5 6 আর 5 11 2। আমি প্রয়োগ করছি কি, কখনো চন্দ্র কখনো কেতু। তো জয়ন্ত বাবু বলছি, আবার কখনো জয়ন্ত স্যার বলছি। যখন স্যার বলছি তখন 2 চন্দ্র, আর যখন জয়ন্ত বাবু বলছি তখন 7 কেতু। এর ভিতর কিন্তু আমি নিয়ে আসছি বৃহস্পতির মতো একটি নাম, স্যার ওইখানে সেটি। বুধ হবে স্যার, ওই জ্যাকে দেবরা স্যার, তো স্যার। ও, হচ্ছে 5, সরি। ও, তাহলে 5। তবে 5 আর 2 7 আছে, 9 10 11 12। কি হলো? 5 আর 2 7 আছে, 11 12 13 14, হ্যাঁ 5। আচ্ছা বুধ, হ্যাঁ বুধ। তো বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যবসায়ী, হ্যাঁ এই গুণগুলো তার মধ্যে রয়েছে, সে অনেক কিছু খুঁজে খুঁজে বের করতে পারে।
তো সেখান থেকে আমি কেতুর মধ্যে নিয়ে যাচ্ছি, কখনো কখনো চন্দ্রের মধ্যে নিয়ে যাচ্ছি। পরিবর্তন পরিবর্তন আমি করাচ্ছি, আবার কেতুর বাধাবিঘ্ন আমি সৃষ্টি করাচ্ছি। তো এই বাধাবিঘ্নকে যদি কাটিয়ে তাকে যদি সহযোগিতা এই বোর্ড যদি না করে, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার যদি কোনো রকম সহযোগিতা না করে, তাহলে উনি এখন মানে শিক্ষার্থী থেকে পেশাদার জ্যোতিষ হয়েছেন, জ্যোতিষ থেকে এখন স্যার হয়েছেন। এখন কি আর উনি এই সময় দিয়ে এই ক্লাস করবেন? যেদিন আমি বলবো সেদিন ওনার ক্লাসটা নিয়ে চলে যাবেন, এটাই তো নিয়ম নাকি? হ্যাঁ, তা তো হচ্ছে না। একদম ঠিক। তাহলে আমার শিক্ষার্থীদের আমি 1 বছরের সুযোগ দিয়ে সেই বেতনের ভিতরে তাদেরকে একই সঙ্গে উচ্চতর শিক্ষা সহ দিয়ে যেতে চাচ্ছি। যদি আপনারা না নিতে পারেন, তাহলে এই ব্যর্থতা সত্যিকারেই আমার। কই এখানে তো প্রশ্ন করলেন না যে স্যার তাহলে মহাকুম্ভ স্নানটা আসলে কয় বছরে হবে? তাহলে 12 বছরে, না 24 বছরে, না 48 বছরে, না 144 বছরে কি হবে? এটা কি হবে? 144 বছর বলা মানে তো একটা গাঁজাখুরি কথা। 144 বছরে আসবে। যেমন ওই যে করোনার সময় দুই বিজ্ঞানী বলেছিল, সাউথ ইন্ডিয়ান, যে উম, এই সূর্যগ্রহণে করোনা মহামারী উধাও হয়ে যাবে। আরে সূর্যগ্রহণ হচ্ছে নেগেটিভ। যেমন ভূমিকম্প, ভূমিকম্প কখনো পজিটিভ ফল নিয়ে আসে নাকি? ভূমিকম্পের ফলে মানুষের হাতে বা দেহে ব্যবহৃত কবচ, তাবিজ, যন্ত্র, এগুলো নাকি ক্ষতিগ্রস্ত হয়, তার সুগুণ নষ্ট করে। এটা শাস্ত্রীয় কথা অথবা লৌকিক কথা। ভালো ভালো লোকেও বলে, আবার শাস্ত্রেও লিখিত রয়েছে ভূমিকম্পনের মাধ্যমে তাবিজের গুণ কেটে গেছে। এখানে দুটি অর্থ। একটি হচ্ছে তাবিজের গুণ যদি চিরজীবন হয়, তাহলে কিন্তু ওই তাবিজ বিক্রেতা চিরজীবনের ইনকাম ওই একবার করে বন্ধ। আর যদি ভূমিকম্পনের মাধ্যমে কেটে দেওয়া হয়, প্রকৃতিতে কখন ভূমিকম্প হবে এটি অজ্ঞাত। এটা এখনো পর্যন্ত বিজ্ঞান বা কেউ গবেষণা করে বের করতে পারেনি। তো সেই ভূমিকম্পন যখন হবে তখন এটা কেটে যাবে, আরেকটি তাবিজ কিনবে, কেনার জন্য তখন আমি তাবিজ বিক্রেতা, আমার আর 500 টাকা ইনকাম বাড়বে। তাহলে এটা লৌকিকও হতে পারে, শাস্ত্রগতও হতে পারে, দুইভাবেই কিন্তু আছে, দুভাবেই কিন্তু পাওয়া যায়। এটা স্বার্থের জন্য হোক আর যেভাবেই হোক। তবে ভূমিকম্প অবশ্যই নেগেটিভ, কারণ সে ভূগর্ভে প্লেটকে সরে যাওয়ার কারণে পৃথিবীর উপরে একটি কম্পন সৃষ্টি হয়। সেই কম্পনটাকে আমরা ভূকম্পন বলি। তো ভূকম্পনটি একটি নেগেটিভ শব্দ। ওই নেগেটিভ থেকে ওতে ভাঙচুর, ধ্বংস, বিপর্যয় ছাড়া কিছু কিন্তু হয় না। যেমন দেখবেন অনেক সময় এই প্রকৃতি, প্রকৃতির উপর, যেহেতু আমরা ষড় ঋতুর দেশ, তো আমাদের দেশে আমরা গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, শরৎ, 6টা ঋতু আমরা বলি। 6টা ঋতু প্রকৃতি 6 রূপে সাজে। তো বর্ষাকালে ধরুন কবে বর্ষা হবে, হ্যাঁ কোন যোগে বৃষ্টি হবে সেটি আমরা বৃষ্টি গণনায় লিখি বা আবহাওয়ার উপর নির্ভর করে আমরা লিখি। এই মাসে ভূকম্পন হতে পারে, এই মাসে এত তারিখে বঙ্গোপসাগরে নিম্নচাপ দেখা দিতে পারে। অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে মেলে, কিছু কিছু ক্ষেত্রে নাও মিলতে পারে। তো সর্বশেষ পিঠ বাঁচানোর জন্য একটি কথা লেখা থাকে যে বৃষ্টি বা আবহাওয়া প্রকৃতির উপর নির্ভরশীল। একটি কথা কিন্তু অনেকে লেখে, যদিও আমি লিখি না। তো এই প্রকৃতির উপর নির্ভরশীল প্রকৃতি। তো এই কালসর্পদোষের প্ল্যানেটটি কিন্তু প্রকৃতিগত। এই 15 দিনের মধ্যে তো আর কালসর্পদোষ কেউ ছাড়াতে পারছে না। কেননা শুক্র তার 28 ডিগ্রি অতিক্রম করে রাহুর 30 ডিগ্রি অতিক্রম করতে হবে, তবেই না সে কালসর্পদোষ খণ্ডন হবে। অর্থাৎ 28 × 2 = 56 দিন। রবি তার 30 দিন, এখানে ধরেন 10 দিন আছে, ধরে নেন 30 দিন। 30, 30, 60 আর 30, 90 দিন অতিক্রম না করলে কালসর্প দোষ যাচ্ছে না। রবি ওই চন্দ্র তার এই 10 দিন পরে আবার 15 দিন মুক্ত হচ্ছে, তারপরে আবার সে কিন্তু কালসর্প যোগ তৈরি করছে বা দোষ তৈরি করছে চন্দ্র পরের ঘূর্ণিতে। এইভাবে চন্দ্র ধরেন 1 মাস 2 মাস, মানে কত, মিনিমাম অন্তত আহ, এই এই মানে কাছাকাছি যে আছে শুক্র, ধরেন 28 × 2 = 56 দিন। এই 56 দিন মানে 2 মাস, দুইবার চন্দ্র প্রদক্ষিণ যতক্ষণ না করবে ততক্ষণ তো কালসর্পদোষ যাচ্ছে না। তাহলে এই 2 মাসের মধ্যে কি মানুষ ঘরে বসে থাকবে? মানুষ কি কিছুই করবে না? এর মধ্যে কখনো কি যোগ যুক্ত হবে না?
সেই প্রশ্নটি তো করেনি। প্রথম যে কথাটি বলেছি, কালসর্প দোষ কখনো কখনো যোগ তৈরি হয়, তো সেই যোগের প্রশ্নটি তো করেনি যে কখন যোগ তৈরি হয়, এটা কিন্তু বাকি রয়ে গেছে। ঠিক আছে স্যার। এইবার আপনাদের তাহলে দেখতে হবে কি করবেন। আপনাদের জন্য পড়া কি দেখেন, ওই যে আমাদের নীরজ স্যার একটি বিশেষ কথা বলেছেন, কি বলেছেন, যে আজকে যদি আমি এই গ্রহের বক্রস্থতা কতদিন বক্রস্থ, এটা আমাদের জে কে দেব স্যার বলে দিয়েছেন। তো এই বকরিটা কেন হন এটা বলে দিতে বলেছিলাম এবং আমি নোট করে রাখতে বলেছি, আমি দেইনি। তাহলে এটাও আপনারা একটু খুঁজবেন। আর হচ্ছে আপনারা এই যে কোন জায়গায় গেলাম, যে এই সপ্তাহে মানে এই তারিখ থেকে 17 এপ্রিল 2020, মানে 4 বছর আগে, 4 বছর আগের পঞ্জিকা অবশ্যই আপনাদের কাছে আছে, না হলে সফটওয়্যার তো আছে। তো এই 4 বছর আগের থেকে আমি তো বললাম যে এই শুক্রের ডিগ্রি পরিবর্তন পর্যন্ত প্রত্যেক দিনের সফটওয়্যারে এক একটা করে ছক বের করে এক এক দিন অন্তর বের করবেন, আর একটা করে স্ক্রিনশট মারবেন আর প্রিন্ট বের করে ফেলবেন। বের করতে করতে কি হবে, এই 56 দিনের মধ্যে যতদিন পর্যন্ত শুক্র আমার কর্কটে না যাচ্ছে ততদিন পর্যন্ত যে যোগগুলো হচ্ছে সেই যোগগুলো নিয়ে আপনারা গবেষণা করবেন। যে সময় চন্দ্র এই দিক থেকে ঘুরছে এই সময়ের গুলো আর প্রিন্ট দেওয়ার দরকার নেই, কালি নষ্ট করার দরকার নেই, ওটা কালসর্পদোষের মধ্যে পড়ছে না। বাকি সময়গুলোর আপনাকে সংগ্রহ করবেন, সংগ্রহ করে এর ভিতর আপনারা প্রত্যেক তারিখে তিথি দেওয়া আছে, তিথির পরে নক্ষত্র দেওয়া আছে, নক্ষত্রের পরে যোগ দেওয়া আছে, ওই যোগে কি কি শুভ কর্ম দেওয়া রয়েছে পঞ্জিকায়, যেহেতু 4 বছর আগের পঞ্জিকা আপনাদের কাছে আছে, তো সেই পঞ্জিকায় যদি শুভ কর্মাদি থেকে থাকে তাহলে সেই শুভ কর্মের দিনটা নোট করবেন। নোট করার পরে আপনারা তখন দেখবেন যে ওই দিনের প্ল্যানেট কোন প্ল্যানেটের জন্য এই শুভকর্ম কয়টা থেকে কয়টা পর্যন্ত হয়েছে, তখন লগ্ন কোথায় ছিল, লগ্নের দ্বিতীয় চতুর্থ পঞ্চম নবম দশম একাদশ এই গৃহ শুভ যোগ যুক্ত হলে শুভকর্মের টাইম থাকে, বুঝলেন। আর চতুর্থ সপ্তমে বুধাদিত্য যোগ বা ইয়ে যোগ থাকলে মানে এই শুধু হিবুক যোগ তৈরি করে যেটা, এটা থাকলে তার বিবাহ থাকে। তাহলে কালসর্প দোষের মধ্যে যদি বিবাহের দিন থাকে, শুভকর্মের দিন থাকে, গৃহ প্রবেশের দিন থাকে, দেবগৃহারম্ভ থাকে, দেবগৃহ প্রবেশ যদি থেকে থাকে, দীক্ষা যদি থেকে থাকে, তাহলে অবশ্যই সেই সেই দিনগুলোকে যোগ। আমি যদি ইয়েস এখন স্যার। বের করে দিই আপনাদের মাথার ভিতরে এটা ঢুকবে না, ওই শুধু ক্লাস করে যাওয়া হবে ওই সুভাষবাবুর মতো, যে আসলে আমি নেটে পাইনি আমি উত্তর দিতে পারবো। কিন্তু যদি আপনারা খুঁজে বের করেন না তাহলে সারা জীবন মনের মধ্যে গেঁথে থাকবে। এই জন্য বলি যে দিন রাত চলতে থাকুন, আলো পাবেন, দাঁড়িয়ে পড়লে অন্ধকার, বুঝলেন। আবার স্যার, জোনাকি পোকা আপনার ততক্ষণই পঞ্জিকার কথা চমকায় বলতেন তো যতক্ষণ সে স্যার। ওড়ে। জোনাকি পোকা যদি উড়া বন্ধ করে দেয় সে কিন্তু আর তার পাছা ওই লাল হয় না, উড়লে থপাত থপাত করে, বা নড়লে চললে তার ওই পাছার ঢাকনাটা উঁচু হয়, উঁচু হলে জলে। ওটা তো রেডিয়াম, দিনের আলোয় জোনাকি পোকার পাছা হচ্ছে দিনের আলোয় রেডিয়াম। ওই ঘড়ির উপরে ছোটবেলায় স্টিকার লাগাতাম, এমনিও আমার ঘড়িতে আছে, ওই দেখেন কাটায় ইয়ে দেওয়া, ওই দেখেন রেডিয়াম দেওয়া কাটার মাঝখানে, মানে অন্ধকারে ঘড়ি দেখার জন্য। মানে দিনের বেলায় যে আলো লাইট পড়বে ওই লাইটে কাটাটায় রাত্রেবেলা যদি বিদ্যুৎ যখন আসেনি দুনিয়ার বুকে তখন এই অন্ধকারে টাইম দেখার জন্য এটি তৈরি হয়েছে। অর্থাৎ জোনাকি পোকার পাছা ওই রেডিয়াম, দিনের বেলায় ওই আলো নেয়, রাত্রে যখন নড়ে তার ওই পাছার পর্দাটা মানে ওকে কি বলে, ডানা, ওই তো ডানাই তো বলে নাকি, ওইটা যখন ওঠে তখন সে চমকায়। তো আমরা গবেষণা না করলে আমরা চমকাবো না, বুঝতে পেরেছেন বিষয়টা। ঠিক আছে। জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন অধ্যাপনা করার নিয়ম হচ্ছে মূলত এটি। স্যার যদি নোট দিয়ে দেয় এটা জীবনেও এই কালসর্পদোষের সারা জীবন ওই স্যারের নোট নেবেন পড়বেন, বই নেবেন পড়বেন, পারবেন না। কিন্তু আমি যেভাবে বললাম এইভাবে শখ করে করে ওই দিনের শুভ দেখেন, আর যে দিনটা অশুভ মানে কোনো শুভ কর্ম নেই, কোনো শুভ দিক নেই, কেন নেই, ওই দিনে প্ল্যানেট দেখলে বুঝতেই পারবেন।
তখন ওই যোগে কোনো শিশু জন্মালে কি হবে আর শুভ যোগে জন্মালে কি হবে, কালসর্প দোষের মধ্যেও তার শুভত্ব অশুভত্ব আপনারা নির্ণয় করা হাসতে খেলতে শিখে যাবেন। শেষ ক্লাস, এখন আপনাদের প্রশ্ন। স্যার বলছি, আপনি আর পঞ্জিকার আপনারা কথা যে বলছেন তো প্রশ্ন স্যার। করলেন না এর আর উত্তর পাবেন না, কারণ হচ্ছে এই ছকটা আমি তৈরি করেছিলাম উত্তর দেওয়ার জন্য, যে পূর্ণকুম্ভ কিভাবে হচ্ছে বা মহাকুম্ভ কিভাবে হচ্ছে তার জন্য তৈরি করেছিলাম, কিন্তু সেটি আর হলো না। গত স্যার একটু বছর বলেন স্যার। আরেকটি কথা বলে যাই, গত বছর কিন্তু মিনে রাহু এবং চন্দ্র দিয়ে গ্রহণ যোগের ক্লাস দেখানো হয়েছিল, যে গ্রহণ কখন রাহু সঙ্গে রবি যুক্ত তো বছরে একবার হবে, আবার রাহু দৃষ্ট সপ্তমে দৃষ্ট বছরে একবার হবে, যেহেতু রবি 365 দিনে একবার রাশি প্রদক্ষিণ করে। তো এই দুইবারই কি সূর্যগ্রহণ হয়? সব বছর দুইবার সূর্যগ্রহণ হয়? ধরেন হয়। এইবার চন্দ্র প্রত্যেক মাসে একবার রাহু যুক্ত হবে, একবার রাহুর সপ্তমে থাকবে। সূর্য তার সমসপ্তমে কানেকশন থাকলে চন্দ্রগ্রহণ হবে। তাহলে সব গ্রহণ সব ঘূর্ণিতে তো আর গ্রহণ হচ্ছে না, চন্দ্রগ্রহণ হচ্ছে না। তাহলে সেই চন্দ্রগ্রহণের দিন গ্রহণ কখনোই শুভ ফল আনে না, আবার গ্রহণ কখনো কখনো লগ্ন সাপেক্ষে সেই গ্রহণ দোষ খণ্ডায়। কিভাবে খণ্ডায় সেটিও কিন্তু বলেছিলাম সেদিন, বারবার করে বললাম যে আপনারা প্রশ্ন করা শিখুন, আপনারা এই প্রশ্নগুলো এইগুলো করুন, এইগুলো লিখুন, এইগুলো নিয়ে গবেষণা করুন। একজন শিক্ষার্থীও কিন্তু এটি নিয়ে গবেষণা করেননি। এইটা গবেষণার জন্যই লাগবে পাজি, পাজি মানে পঞ্জিকা, বুঝলেন? পঞ্জিকা উল্টোতি উল্টোতি যদি পেজ ছিঁড়ে না যায় তাহলে হবে না, এগুলো শিখতে হবে। দরকার হয় 100 টাকার পঞ্জিকা 100 টাকাতে 2 খেন কিনে রেখে উল্টাতে হবে, উল্টায় উল্টায় দেখতে হবে, গ্রহণের দিনের ছকটা তৈরি করতে হবে, তৈরি করে তারপরে দেখতে হবে। সব কিন্তু স্যাররা শিখায় দিবে না। যে বললাম না, মূল কথা যদি বলি তাহলে শিক্ষার্থী কমে যাবে। এখন কমে গেলে আমার কিছু যায় আসে না। বলেন কারো কিছু জানার থাকলে স্যার এ এই যে স্যার ব্যাপারে আমাদের নীরজ স্যার আগে কিছু বলুন, বলার পরে তারপরে কারো কোনো কিছু জানার থাকলে প্রশ্ন নেন। আমি যেটা বললাম সঠিক কিনা? হ্যাঁ স্যার, আপনি যা বলছেন এটা তো আমাদের সবার অবশ্য পালনীয় স্যার। নিজের ভিতর প্রশ্ন তৈরি না করলে আমরা জানবো কি করে? আর নিজেরা যে ঘাটাঘাটি না করি, ঘাটাঘাটি করে প্রশ্ন তৈরি হয়। আর সেই প্রশ্নগুলা, কারণ বই পড়া, বইয়ের ভিতর অনেক কিছু আছে। যেমন আমি স্যারের পঞ্জিকা উল্টে তুলতে অনেকগুলো প্রশ্ন তৈরি করছি। একদিন পার্সোনালি স্যারের সাথে আলাপ করলাম, স্যার আমি তো তিথি নিয়ে একদিন বসছিলাম, এই যে চন্দ্রের হ্রাস বৃদ্ধি, কখন হ্রাস বৃদ্ধি হচ্ছে, কখন তিথির সাথে এই করণ এই আরেকটা কি যেন, ওইটার হ্রাস বৃদ্ধি হচ্ছে, অমুক তিথিতে গিয়ে ওইটা বেড়ে যাচ্ছে। আমি ওইটা আলাপ, স্যার বললেন যে এইটা তো একটু দেখলেন, এটা অনেক আরো বিষয়, গভীর বিষয় রয়েছে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই পঞ্জিকা আমাদের যে কি, মানে জ্যোতিষশাস্ত্রের রহস্য লুকাই আছে পঞ্জিকার ভিতরে, প্রাইমারি ভাবে এটা শিখতে গেলে। তা আমার কথা হচ্ছে যে আপনারা নিজেদের ভিতরে প্রশ্ন তৈরি করুন। প্রশ্ন তৈরি না করলে অ্যাস্ট্রোলজি শিখতে পারবেন না। আর তার সারের ব্যর্থতা, আর আমি বলতেছি না নিতে পারলে জয়ন্তদা বা আমার কথা বলেন, এই সব অবশ্যই বুঝতে পারতেছি না আসলে। নিজেদের মধ্যে আপনারা একটু চর্চা করেন কি করেন না সেটাও বোঝা যাচ্ছে না। যদি চর্চা করেন, সেটার প্রভাব অবশ্যই ক্লাসে পড়বে। ওইটাই স্যারের কথা, আমাদের কথা, আমরাও এখনো শিখছি। স্যার যখন ক্লাস নেন উন্মুখে বসে থাকি যে আজকে কি পাবো, আজকে নতুন কি পাবো। যাই হোক, ওই আমরা যেন গুরুজি কথা রাখতে পারি এবং ওনার চাওয়াটাকে পূর্ণ করতে পারি আর কি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে হ্যাঁ স্যারকে করেন। স্যার, স্যার আমার একটা প্রশ্ন আছে। ওই স্বপন স্যারের প্রশ্নটা করছিল, প্রশ্ন হলো যে যখন স্যারের কালসর্প দোষ হবে, তো এই জায়গায় আছে দ্বিতীয় রাহু এবং অষ্টমী কেতু,
তখন এই দ্বিতীয় রাহুর সাথে কোনো গ্রহ থাকতে পারবে না, কেতুর সাথে কোনো গ্রহ থাকতে পারবে না, নাকি স্যার? এইটা নাকি? এটা একটু বুঝাইয়া দেবেন কি? না না, এখন তো আপনি যেহেতু এই প্রশ্ন প্রশ্ন করলেন, অনেকবার আসছে, এই প্রশ্নের উত্তর স্যার দিয়ে গেছেন। ভালো স্যার, স্যার বুঝছি। দিয়ে গেছেন যে রাহুর সাথে থাকলেও ডিগ্রি ক্রস করলেও কালসর্প হবে, এটা কিন্তু স্যার জোর দিয়ে বলছেন। রাহুর সাথে থাকলেও, ক্রস করলেও, ডিগ্রি ক্রস করলেও কালসর্প হবে। কেন হবে সেটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছেন। সুভাষ দা আপনি এই প্রশ্নটা করেন না, আমি বলবো প্রশ্নটা উইথড্র করে নেন, ক্লাসটা দেখুন আরেকবার। নিরোজ দা আপনার প্রশ্নটা বুঝিনি, ঠিক আছে? আপনার এই প্রশ্ন স্যারকে শোনায়েন না, আমি এটুকু বলবো, স্যারকে এই প্রশ্ন শোনায়েন না। স্যার ওই আপনি যেভাবে স্টার্ট করছিলেন, যেটা বলা আরম্ভ করছিলেন, ওটা শুরু করলে ভালো হতো স্যার। না, শুধু আজকে আজকে করব তো না, টাইম শেষ। আপনারা তো আজকে ওই সময় প্রশ্ন করেননি, আপনারা শুরু করব না। কিন্তু দেখেন, প্রশংসার জায়গায় প্রশংসা না করলে কিন্তু নয়। এই যে এই বয়সে স্বপন বাবু, গতকালকে আপনাদের বলেছি যে গ্রহগণকে প্লাস মাইনাস করবেন, তো স্বপন বাবু একটি প্ল্যানেট দিয়েছেন, প্ল্যানেটটির প্রতিকার আমাকে খুব মোহিত করেছে। অথচ এই প্ল্যানেটটি দেখে আমি যে উনি এই প্রতিকার সিলেক্ট করতে পারেন একমাত্র দৈব নির্ভর ছাড়া, মানে দৈব কোনো শক্তি পিছন দিয়ে যদি নক না দিয়ে থাকে, তাহলে উনি এই প্রতিকার সিলেক্ট করতে পারেন না ওনার ছকে। আর কিশোরী মোহন বাবু একটি ছক আমাকে দিয়েছেন, তার প্রতিকার ধরেন আমাকে নির্ধারণ করে দিতে বলেছেন, আমি দিয়েছি। কিন্তু উনি প্রশ্ন করেছেন হচ্ছে যে স্যার এখানে শুক্র শনি যুক্ত, কি লগ্ন যেন, তা শনি যুক্ত, এখানে শুক্রের প্রতিকারের কথাটা কেন বললেন আপনি? আমি কিন্তু আপনাদের বলেছি কখনো কখনো গ্রহ প্রতিকারে সেই গ্রহকে শান্ত করে বাকি গ্রহকে বের করে নিয়ে আসতে হয়। যে এই যে বক্রী গ্রহ, মানে একটি গ্রহকে বক্রস্থ করে দিয়ে তবেই না বাকি গ্রহটি কিন্তু যাবে। ওই যে বলের কথা বললাম, অর্থাৎ পাশের থেকে যাওয়ার সময় সে যদি ব্রেক না মারে, তাহলে তো এই একটা রেল লাইন থেকে যদি উম, দুটো ট্রেন তো আর যাবে না, লাইন একটা। তাহলে ওকে আপনারা ছোটবেলায় দেখেছেন যে পিছনের ট্রেন পার করে দেওয়ার জন্য বা সামনের ট্রেন আসলেও যাওয়ার জন্য একটা স্টপেজে যে আলাদা আর একটা লাইন করা থাকে, সেই লাইনে যে ট্রেনটা দাঁড়ায় আর মূল লাইন থেকে সাইডের ট্রেনটা চলে যায়। এটা তো আপনারা দেখেছেন। যদি তাই দেখে থাকেন, তাহলে গ্রহগণ বক্রী মানে সে সাইড দিয়ে দেয়। তাহলে প্রতিকারের ক্ষেত্রেও ঠিক তদনুরূপ। যখন আমি বললাম যে একটি প্যারাসিটামল ট্যাবলেট আপনাদের জ্বরও কমায়, কখনো কখনো ব্যথা কমায়, আবার প্যারাসিটামলে ঘুমও কমায়, তো এই যে বললাম যে স্যার তাহলে কোন ক্ষেত্রে কি প্রয়োগ করব, আপনারা মঙ্গলের পেশা মানে বলবেন যে একদিন বলেছিলাম যে উম, এই যেমন ইট বালু সিমেন্ট খোয়া লোহা লক্কর, বা আগুন বিদ্যুৎ এইগুলো, বা ধরেন হ্যাঁ মঙ্গল মাংসেরও ব্যবসা। এইবার রান্না করা মাংস না কাঁচা মাংস, নাকি ওই পোলট্রির মাংস, বা বিদেশি গরু যারা মোটা তাজা করেন, গরু মোটা তাজা করছেন মানে মাংসের জন্য বিক্রি হবে, ওটা নিশ্চয়ই হাল চাষের জন্য বিক্রি হবে না, তাহলে ওটাও তো মাংসের ব্যবসা। তাহলে কোন ব্যবসাটা কোন ক্ষেত্রে করবে সেটাকে আলাদা করে বের করতে হবে না? ওই আলাদা বের করার জন্য ভাবার যে চিন্তা চেতনা, ওই চিন্তা চেতনা যদি সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার বের করতে পারে, সেটুক হচ্ছে আপনাদের জন্য প্রাপ্তি। এইটুক আজ পর্যন্ত দেখিনি যে কোনো প্রতিষ্ঠান এইভাবে ভাবাদর্শকে জাগিয়ে তোলে। যদি প্রকৃত ভাবাদর্শ আমরা জাগিয়ে তুলতে পারি আর আপনারা যদি গবেষণা করতে পারেন, তাহলে দেখবেন এক সময় আপনারাই সেই আমাদের স্বপ্নও পূর্ণ করবেন, আপনাদের স্বপ্ন এমনি পূর্ণ হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে স্যার। ধন্যবাদ সবাইকে। আচ্ছা। স্যার, কেউ কিছু বললে বলেন। স্যার, কাল সর্প দোষ আমি একটু বলছে যে, মিউট করে দিয়ে আমি বাইরে থাকতেছি, আপনারা আরো 8 মিনিট আপনাদের যে প্রশ্ন, আমাদের দুই স্যার আছেন, জয়ন্ত স্যার এবং নীরজ স্যার, ওনাদের কাছে প্রশ্নগুলো করেন। এই সময়টুকু আমি বাইরে থাকতেছি। ঠিক আছে। ঠিক আছে। স্যার, কাল সর্প দোষ বলছে যে যদি সব গ্রহ রাহু এবং কেতুর মধ্যবর্তী অংশে বন্দি থাকে তাহলে সেটা হচ্ছে দোষ। আর কাল সর্প যোগ বলছে যদি সব গ্রহ রাহু এবং কেতুর মধ্যে অবস্থান করলেও শুভ গ্রহের শক্তিশালী অবস্থান থাকে, তাহলে এটি যোগ হয় বা শুভ ফল দেয়। এটা অর্থ চাই এই যোগটা।
হ্যাঁ, এখানে তো হয়তো এটা বিচার্য বিষয়, যেটা যোগ হলো না দোষ হলো, সেটাই আপনার প্লেনের বসানোর পর। যেমন এইখানে আমরা আজকের যে প্লেনটা যদি দেখি, দেখেন এখানে আমাদের অনেকগুলো যুগ তৈরি হয়েছে, কিন্তু রাহু কিন্তু শক্তিশালী ঠিকই রয়েছে, তার উপর কারো দৃষ্টি নাই। বরং সে আরো দৃষ্টি দিয়ে আমাদের থার্ড হাউস, 10th হাউসে ড্যামেজ করছে। তো সেইখানে রাহু সেটা দোষ তৈরি করলো, কিন্তু তার পাওয়ার দিয়ে সেখানে একটা যোগ তৈরি করবে। আদার্স শুভ গ্রহ কিন্তু এখানে এই অশুভ গ্রহগুলো দেখেন, মঙ্গল উচ্চস্থ, সে কিন্তু লগ্ন সাপেক্ষে পাপ গ্রহের মধ্যে পড়ে। যদি এখানে বৃহস্পতি কোনোভাবে দৃষ্টি দিয়ে রাহুকে ড্যামেজ করতে পারতো, তাহলে কিছুটা দুষ্টা খণ্ডিত করতে পারতো। কিন্তু রাহু কিন্তু একদম, এদিকে রাহু যেমন আহ, শক্তিশালী হয়ে রয়েছে, এদিকে আবার মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র, এই ফজলুল শনি ভাই সক্ষেত্রী। এটা অন করে রাখছেন কেন? মঙ্গল, শনি, দেখেন শনি সক্ষেত্রী, মঙ্গল উচ্চস্থ, বৃহস্পতি নিজস্থ হলো চন্দ্রের সাথে জীবযোগ তৈরি করছে, আবার সে তার সমক্ষেত্রে আছে। এখানে একটা পাল্টা পাল্টি একটা বিষয় আছে, কিন্তু ধাওয়া পাল্টা দাওয়া, এইখানে বিচার্য বিষয়, কখন যোগ তৈরি হচ্ছে, কখন দোষ তৈরি হচ্ছে। তার মানে কি একই ছকে কি দোষ বা যোগ দুটোই কি থাকতে পারে? থাকতে আপনার ফলাফলের উপর নির্ভর করবে। এখন মনে করেন যে এখন আপনার অর্থ তার হয়তো নাম দাম হবে, অনেক ডাক সাইটে মানুষ হবে, কিন্তু তার পাশাপাশি তার পার্সোনাল লাইফ আছে। আবার মনে করেন পার্সোনাল লাইফ আছে, সামাজিক লাইফ আছে, মানুষ অবৈধ রোজগার করে, তার অর্থনৈতিক অবস্থা অনেক ভালো থাকে, কিন্তু সে তো অবৈধ রোজগার করতে পারে, সেই ক্ষেত্রে সে ডাকাতি হতে পারে। তো এইসব বিষয়গুলো বিচার করতে হয় আর কি। তখনই আপনার কালসর্পদোষ আপনাকে হয় কুখ্যাত করবে, নয় বিখ্যাত করবে। নাম মনে রাখবে মানুষ, এটা ঠিক আছে। যদ্দা কিছু বলুন এই ব্যাপারে। ব্যাপারটা হচ্ছে আসলে বইয়ে যেভাবে আছে আমি বিচার দ্বারা সবকিছু বইয়ের যে গ্রহণ করি সেটা সেরকমও না। আহ, একটা হচ্ছে যে স্যার যেভাবে শিখিয়েছেন, তো সেই ধারাটাকে মনে রাখি আর কি। আর মহর্ষি পরাশরও বলেছেন যে আমি সূত্র বলে দিলাম, কিন্তু বিচারের ভার হচ্ছে বিপ্র আপনার। ওটা বিপ্রদের উদ্দেশ্যে বলা হয়েছে। এখন তো আর শুধু বিপ্ররাই জ্যোতিষ প্র্যাকটিস করে না, আমরা যেহেতু করছি তো আমরা নিজেদের উপরে এটা নিয়ে নিচ্ছি আর কি। তো কালসর্প দোষ হচ্ছে, তো সেটা ওই রাহু এবং কেতুর হয় গ্রাস মানে অথবা বিপরীত দিকে, মানে বামাবর্তে অথবা দক্ষিণাবর্তে যখন সবগুলা গ্রহ থাকে তখন হচ্ছে কালসর্প দোষ হয়। সেই দোষটা মানে যখন যুগ হয়, অনেকে বলে কালামৃত যুগ। ঠিক আছে। আহ, সুব্রত দা যে এটা আনলেন, তো বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাস্ট্রোলজার যারা ব্যাখ্যা করছেন বিভিন্ন ব্যাখ্যা করছেন। অনেকে বলছেন কালামৃত যুগ হয়। ঠিক আছে। তো এই যুগটা মানে এই যে দুষ্টা কতটুকু দুষযুক্ত হবে, কতটুকু মানে শুভ ফল দেবে, তবে শুভ ফল দেয় আমি এটি বিশ্বাসই করি না। সর্বপ্রথম যেটা হচ্ছে যে কালসর্প দোষে শুভ ফল দেয় আমি বিশ্বাস করি না। কারণ হচ্ছে মৃত্যুর পর যদি মানে আমি সুনামের অধিকারী হই, তো সেটাকে আমি খুব একটা মানে ইয়ে করি না আর কি। যুগ শুভ যুগ বলে আমি মনে করি না, কারণ আমি তো বেঁচে থেকে এটা দেখে যেতে পারলাম না এর জন্য আর কি। ঠিক আছে। কিন্তু ওই স্যার যে বললেন না যে অমনিবাস গ্রন্থ বা সম্ভবত আমাদের জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরও মানে কালসর্প দোষ ছিল, তো ওনার মৃত্যু তো স্মরণীয় মৃত্যু। ঠিক আছে, এরকম আরো অনেকেরই আছে স্মরণীয় মৃত্যু আছে। তো কালসর্প দুষ্টাকে আমি দুষ হিসেবে দেখি, তবে দুষ্টা কতটুকু খণ্ডন হলো সেটা হচ্ছে ওই সারফেসে যেই রাহু যে যে ভাবে অবস্থান করে আমি সেটাকে তো সর্বপ্রথম ড্যামেজ করে দিই। যেমন আজকে যে জগটা নিয়ে আমরা বিচার করলাম সেটা হচ্ছে দ্বিতীয় ভাবটা একদম ড্যামেজ হয়ে গেছে। এখানে তুঙ্গস্থ রাহু আছে। ভাবগত ভাবে দ্বিতীয় ভাব হচ্ছে অশুভ ভাব। আহ, গ্রহগতভাবে মানে গ্রহটা পড়ছে অশুভ। কালসর্প রাহুর করাল গ্রাস তিনটা মানে নেগেটিভ পরিস্থিতি সৃষ্টি হলো দ্বিতীয় ভাবে। দ্বিতীয় ভাব পুরোপুরি ড্যামেজ। অষ্টম ভাব সেটা হচ্ছে মৃত্যুর ভাব, সেটা ভাবগতভাবে ড্যামেজ। জীবনের ছিদ্র বা ভাবগতভাবে ড্যামেজ, ছিদ্র দিয়ে অনেক কিছু বেরিয়ে যাবে। তারপর হচ্ছে এখানে বসে আছে কেতু। কেতু হচ্ছে বিঘ্নকারক গ্রহ। তো নেগেটিভিটি দুইটা, আবার কালসর্প দোষের করাল গ্রাস তিনটা, তাহলে দ্বিতীয় ভাব এবং অষ্টম ভাব পুরোপুরি ভাবে ড্যামেজ হয়ে গেছে।
এবার হচ্ছে ভাগ্যভাব, নবম ভাব। নবম ভাবে বৃহস্পতি নিচস্থ হয়েছে, কিন্তু শনিযুক্ত হওয়ায় তার নিচভঙ্গ হয়েছে, অর্থাৎ ভাবপতি যুক্ত হলে নিচভঙ্গ হয়। আবার তুঙ্গস্থ গ্রহ যুক্ত হলে নিচভঙ্গ হয়। সেখানে মঙ্গলের সাথে তাকায় তুঙ্গস্থ গ্রহ যুক্ত হয়ে নিচভঙ্গ হয়েছে। বৃহস্পতি আবার চন্দ্রযুক্ত হয়ে গজকেশরী যুগ হয়ে সেটা হচ্ছে এই কি বলে এই জীবন পেয়েছে। বৃহস্পতিকে জীব বলা হয় তো, সে যখন মাতৃত্বের ছোঁয়া পেয়েছে তখন জীবন ফিরে পেয়েছে। কিন্তু চতুর্গ্রহ যুক্ত, নবম ভাবে যে চতুর্গ্রহ যুগ। আবার যদি নেগেটিভ দেখেন এই নবম ভাবে, তাহলে শনি মঙ্গলের শাপিত যুগ আছে, শাপিত দোষ বলে যেটা। তো আপনার মস্তক যদি বেশি শুভ বেশি অশুভ ভারী হয়ে যায়, বেশি শুভ হলো সেটা মানে সমস্যা, বেশি অশুভ হলো সমস্যা। তো এই ভাগ্যস্থানটা কিন্তু মানে শুভাশুভ গ্রহের মিশ্রণে, অত্যন্ত শক্তিশালী গ্রহের মিশ্রণে এটা অত্যন্ত মানে ভারী হয়ে গেছে আমার বিচারে আর কি, এই ভাবটা। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, এই মানে যে উত্থান ভাবের পতন ভারী বেশি হওয়া, হবে। ভারী হওয়াটা তাহলে ব্যক্তির ভাগ্যের যে জায়গাটা সেটাকে আমি মনে করি ড্যামেজই করে দিচ্ছে। আর চতুর্গ্রহ যুগের বেশিরভাগ ক্ষেত্রেই সেটা এরকমটাই মানে ফলাদেশ হয়ে থাকে আর কি। যদিও শুভ গ্রহ শুভ মানে অবস্থান, গ্রহের অবস্থানগুলো অনেকইও, তারপরেও মানে এই ভাগ্যের জায়গাটা কিছুটা ড্যামেজ হয়ে আছে। তো এই ড্যামেজ অবস্থা থেকে ব্যক্তি বেরিয়ে আসবে 42 বছর বয়সের পরে। 37-এর পরে তার আস্তে আস্তে শুভত্ব মানে গ্রো করবে, তারপর 42-এ যে কিছুটা তার শুভত্ব পাবে, শেষ বয়সটা হয়তো ভালো যাবে। কিন্তু তার মধ্যে যদি তার আপনার যেমন দশম ভাব, এই কালসর্প দোষে দশম ভাব হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, কিন্তু তার মানে রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে দশম ভাবে। এখন হচ্ছে তার আমরা আহ, আয়ু বিচারটা শিখিনি, ঠিক আছে? তো আয়ু বিচার যখন শিখবো তখন কিন্তু আপনার অল্প আয়ু যোগ আছে, মধ্যায়ু যোগ আছে, তারপর হচ্ছে আপনার কি এই দীর্ঘায়ু যোগ আছে। অল্প আয়ু যুগ হচ্ছে বুধ মৃত্যু ফলদাতা। যদি অল্প আয়ু যুগে, ওই 33 বছর বয়স হচ্ছে অল্প আয়ু যুগের বয়স সীমা, সেই 33 বছর বয়সে যদি বুধের মহাদশা পড়ে, তাহলে অল্প আয়ু যুগে ব্যক্তির কিন্তু মৃত্যু ঘটে যায়। আর যদি বুধের মহাদশা না পায়, তাহলে কিন্তু অনেক সময় সে বেঁচে বেরিয়ে আসতে পারে। মধ্যায়ু যুগে হচ্ছে শনি মৃত্যু ফলদাতা। সেক্ষেত্রে মধ্যায়ু যুগে যদি শনির বিংশতির মহাদশা পড়ে, তবেই কিন্তু মধ্যায়ু যুগে ব্যক্তি মৃত্যু ফল পেয়ে থাকে। আর দীর্ঘায়ু যুগে হচ্ছে বৃহস্পতি মৃত্যু ফলদাতা হয়ে থাকে। তো সেখানে যদি বৃহস্পতির দশা পড়ে এরকম, তখন তার ইয়ে হয়, মৃত্যু ফল হয়ে থাকে। তো দশম ভাব কিন্তু আমাদেরকে বড় ধরনের একটা ধাক্কা দেয়। তো দশমে পড়ছে রাহুর সেই পঞ্চম দৃষ্টি। তাহলে দশম ভাবটা কিন্তু এই কালসর্প দোষে করাল গ্রাসে বড় ধরনের একটা এফেক্ট হবে। তাহলে ওই ব্যক্তির যে কর্মক্ষেত্র, এই কর্মক্ষেত্র কিন্তু তার জন্য মৃত্যুতুল্য হবে, বিষময় হবে। রাহু করাল গ্রাস মানে কি? রাহু তো সর্প, তো সর্পদানবের করাল গ্রাস যেখানে পড়লো, মরণ ছোবল যেখানে মারলো, সেই জায়গাটা তো ড্যামেজ হয়ে যাবে, দশম ভাবটা একদম ড্যামেজ হয়ে যাবে। এটাই আমার মত আর কি। তো সুভাষ দাও প্রশ্ন করছিলেন যে কালসর্প দোষে কিভাবে হয়। আপনি যে প্রশ্ন করছেন, ডোন্ট মাইন্ড, সাতখণ্ড রামায়ণ পড়ে সীতাকার বাপ কি প্রশ্ন হয়ে গেছে, এর জন্য বলছি যে আপনি স্যারকে আর এই প্রশ্নটা করেন না, ঠিক আছে? ঠিক আছে স্যার, রাহু আমার আর কেতুর যে ডিগ্রি, যেমন এখানে কেতু 8 ডিগ্রি আছে, তো রাহু 8 ডিগ্রি আছে। ওই 8 ডিগ্রির অভ্যন্তরে যখন সমস্ত গ্রহগুলা থাকবে বামাবর্তে, ঠিক আছে, তখনই সেটা এই ইয়া হবে, এই কালসর্প হিসাবে। আর 8 ডিগ্রির অভ্যন্তরে যখন দক্ষিণাবর্তে সকল গ্রহ থাকবে, তখনই সেটা আপনার কালসর্প হবে। আমি কি বুঝাইতে পারছি? সুভাষ দা, আপনার প্রশ্নের উত্তরটা পাইছেন? হ্যাঁ 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 স্যার, পেয়েছি স্যার। স্যার এই কথাটা আর একবার একটু বলেন স্যার। মানে কালসর্প দোষটা কখন হবে সেটা হচ্ছে, আমরা যে ডিগ্রিটা থাকবো, রাহু এবং কেতুর যে ডিগ্রি, আমরা এই জন্মছকে যেটা দেখলাম, আজকে যেটা করলাম, সেখানে 8 ডিগ্রি আছে কেতুর ডিগ্রি, ঠিক আছে? তাইলে 8 ডিগ্রির অভ্যন্তরে সমস্ত গ্রহ আছে, শুক্র থেকে একদম এই মকর রাশির যে গ্রহগুলা, সেগুলা কিন্তু ওই 8 ডিগ্রির অভ্যন্তরে আছে, ভিতরে আছে। আবার সমস্ত গ্রহকে যদি ওই রাহু ও কেতুর অপোজিটে দিয়ে দেন, মানে কর্কট থেকে এই বৃশ্চিকের মধ্যে দিয়ে দেন, তাইলে কিন্তু ওই সেটা দক্ষিণাবর্ত হয়ে গেল। রাহু তো উল্টা ঘুরে, না ঘড়ির কাঁটার পজিশনে ঘুরে, ঘড়ির কাঁটার যেদিকে ঘুরে রাহু সেদিকে ঘুরে। সেটা হচ্ছে এটা আলাদা আলাদা ভাবে কালসর্প দোষ হয়। তবে ওইখানে একটা ব্যাপার আছে, সুব্রত দা যে প্রশ্ন ছিলেন, অনেকে বলে যে ওই আজকে যে চকটা আমরা পেলাম সেটা হচ্ছে রাহুল করাল গ্রাসের মধ্যে পড়েছে এই আপনার ইয়ে গ্রহগুলো। আর আবার পেছনে যদি তাকালে লেজের দিকে পড়ে, তো মুখের দিকে না পড়ে লেজের দিকে পড়ে।
সেক্ষেত্রে কালসর্প দোষটা একটু কম অশুভ ফলদাতা হয়, এরকমটাও অনেক বইয়ে আমি পেয়েছি আর কি। এখানে আরেকটা বিষয় দাদা স্যার প্লাস করে দিচ্ছেন, যেমন এই যে 8 ডিগ্রি বলছেন রাহু কেতুর, স্যার বলছেন যদি ডিগ্রি ক্রস করেও যায়, ওই রাশিতে যদি ইয়ে থাকে, গ্রহ থাকে ডিগ্রি 8 ডিগ্রির জায়গায়, ওই যেমন আমি দেখলাম শুক্র 10 ডিগ্রিতে আছে, তো সেই ক্ষেত্রে স্যার যেটা বললেন যে সেই ক্ষেত্রে কালসর্প দোষ হবে, কারণ রাহুর দৃষ্টি বিচার করতে গেলে তার দৃষ্টিটা কিন্তু ওইখানে পড়ে, সেই হিসেবে আর কি। এক কথা রাহু কেতুর মধ্যেই, যদি রাহু কেতুর সাথে যত গ্রহ থাকবে কালসর্প দোষ হবে। এই দুটো সার্চে দাও, বিকালে ক্লাসের সময় আমাদের ওই যে সার্চ হয়ে দাও। তো আজকের ক্লাস তাহলে কি এখানে সমাপ্ত করা যাক নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ, 11টা বেজে গেছে। তবে স্যার আমি একটা প্রশ্ন করবো স্যার, অনুমতি যদি দেন স্যার। হ্যাঁ, করেন। স্যার প্রশ্নটা হচ্ছে, হস্তরেখায় কি কালসর্পযোগ বোঝার কোনো পদ্ধতি আছে কিনা স্যার? আমরা তো ছক দেখে করলাম স্যার। আছে, সেটাও এরকম গবেষণা করতে হবে, প্রচন্ড গবেষণা করতে হবে, আমার মতো হতে হবে, বুঝলেন? আমার মতো পাগল হতে হবে। এই যে আপনাদের এই 4 মিনিট গ্যাপ দিয়ে আমি কি করলাম জানেন, এই 5 মিনিটে না 6 মিনিটে, এইটা আমাদের ভিডিও নামাতে গিয়ে আজকের 18 তারিখের ভিডিও, ওই দেখেন ওই 18 তারিখ লেখা হয়েছে, এটার মকর কুম্ভ মিন ক্যামেরা থেকে উধাও হয়ে গেছে। তো 3টে রাশির ধরেন আজকের দিন কেমন যাবে, তার ভিতর 3টে রাশি নেই, ক্যামেরা থেকে ডিলেট হয়ে গেছে। তো হয়তো জায়গা ছিল না বা রেকর্ড হয়নি কোনো কারণে, সেইটুকু ছেড়ে দিলাম। তো এইরকম হাতের রেখাও বুঝতে গেলে ওই খুঁজে যে ওই জায়গাটায় ওটুকু বাকি রয়ে গেছে, ধরেন ওইটা বাদে তো ভিডিওটা আপলোড করে দিতে পারতো, আমাকে পরে জানাতে পারতো যে ভিডিও ছাড়ার সময় যে এখন নেই, যা আর করার সুযোগ থাকতো না। তাহলে ওই 3টে রাশির লোক কি করতো, ঘোরাঘুরি করে বেড়াতো যে আজকে কি তাহলে তাদের ভাগ্য নেই, এরকম কমেন্ট করতো। তো সেই জন্য ধরেন ওই খুঁজে দেখতে হবে, মানে যেখানে দেখো চাই উড়িয়ে দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। তো এই অমূল্য রতন খোঁজার জন্য খুঁজতে হবে। পামিস্ট্রি সব থেকে কঠিন সাবজেক্ট, সব থেকে কঠিন, আবার বুঝতে পারলে ওটাই সহজ। কালসর্পযোগের ভেদ যদি আপনারা শিখতে পারেন, ওই যে আমাদের জয়ন্ত স্যার নীরজ স্যার যে 2টি ক্লাস নেবেন, এর মধ্যে ওই যে গ্রহের বলাবল না কি রয়েছে না, ওই দুটি 33 34 35 নাম্বারে আপনাদের যে 2টি ক্লাস রয়েছে, আচ্ছা স্যার। ওই 2টি ক্লাসে কিন্তু এগুলো আলোচনা হবে দেখেন। তো এই আলোচনা যখন হবে, ওই ভেদটা যদি আপনারা শিখতে পারেন যে কিভাবে ভেদ হচ্ছে, এই যে আপনাদের বলেছি না এই এতগুলো চার্ট বের করবেন, এই চার্ট বের করলে কোন গ্রহ কাকে ভেদ করেছে, দেখবেন ওই পামিস্ট্রিতেও হাতে ওই ধরনের রেখা ওই গ্রহকে ভেদ করবে, মানে ওই গ্রহের ওখানে গিয়ে রেখা টেনে দেবে। ওই টেনে দেওয়া দেখা মানে রেখা কোন দিক থেকে উৎপত্তি আর কোন দিকে গিয়ে শেষ, ওইগুলো দেখে তারপরে বের করতে হবে। এটা ওই বেশি না, 5টা বছরের কালসর্পদোষের ওই যে 2 মাস, 1 মাস 2 মাস 3 মাস যে সময়টা কালসর্পদোষ পড়ে, ওই সময়টার চার্ট বের করে করে তারপরে কোন গ্রহ কাকে ভেদ করেছে, মানে তীর ধনুক মারার মতো। ওই রকম ভেদ যদি শিখতে পারেন, সেদিন হচ্ছে পামিস্ট্রি দেখে আপনারা শিখতে পারবেন, ধরতে পারবেন। বুঝতে পারছেন? জি স্যার, ধন্যবাদ স্যার। সবই গবেষণা। তো ঠিক আছে, আপনারা ভালো থাকুন, সন্ধ্যাবেলায় আবার দেখা হবে, আপনারা যারা থাকবেন দেখা হবে। আশা রাখি যে সন্ধ্যায় আজকে আমরা আগে বই পড়া শিখবো, তা না হলে আমরা ফলিতর দিকে বেশি চলে যাচ্ছি। চলে যাওয়ার কারণে ফলিতর যে ক্ষুধা, সেই ক্ষুধা আসলে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার নিবারণ করতে পারছে না। তো যখনই পারছে না তখনই হচ্ছে আমরা হুচুটটা খেয়ে যাচ্ছি। তার জন্য রাত্রে ক্লাস, যে আমরা বই পড়া শিখবো আজকে, যার যে বই আছে সেই বই নিয়েই শিখবো, কিভাবে শিখতে হবে। প্রত্যেকের কাছে যে বই আছে সেই বই দিয়ে তারপরে এইটা শেখানো হবে। ঠিক আছে? ইয়াদব স্যার, ভালো থাকুন স্যার। কি নমস্কার স্যার। ব্যাপার, কাকে দেখতেছি? কি নাম আপনার? আমার নাম রিক। ও, রিক। রিকের হ্যাঁ, পরে কিছু সৌম্যদীপ বলতে হবে মল্লিক। না? রিক মল্লিক বলতে হবে না? সৌম্যদীপ মল্লিক রিক। হ্যাঁ, সৌম্যদীপ মল্লিক রিক।
হ্যাঁ, সকালে কিছু খাওয়া হয়েছে? হ্যাঁ। সুন্দর। তাহলে ভালো থাকুন, বেড়াতে আসবেন, হ্যাঁ? আর বেদের চর্চায় বেদ এসে হাজির হলো আপনার স্যার। আপনার বেতন, হ্যাঁ। হ্যাঁ, বেদের চর্চায় বেদ এসে হাজির হলো স্যার। হ্যাঁ, বেদের ঋক মন্ত্রের নাম ঋক হতো নামক ঋক। যজু অথর্ব। সেই হ্যাঁ, ঋক এসে হাজির হলো স্যার, আমরা বেদের চর্চা করছি, বেদ হ্যাঁ, এসে হ্যাঁ, হাজির হলো। হ্যাঁ, সুন্দর। হাসিটাও তো এরকম, আর ওর কিন্তু এক সাইডে এরকম একটা বুক দাঁত আছে। এই বুক দাঁতের একটা বিশেষ বৈশিষ্ট্য সামুদ্রিক শাস্ত্রে রয়েছে। এই কালসর্প দোষের মানুষ যেমন মহান হয়, বুক দাঁতের মানুষও কিন্তু মহান হয়। বুক দাঁতটা এমনি খালি খালি মানুষের হয় না, তাদের কিন্তু কোনো না কোনো দিক থেকে সফলতা আনে। ওর কিন্তু আছে এটা, আছে আশীর্বাদ না? করবেন স্যার, ঠিক আছে। আছে না রিক শুধু আঙ্কেল? আশীর্বাদ করবেন। হ্যাঁ, তা তো বটেই। আছে না, সাইডে দাঁত আছে না? হ্যাঁ, হ্যাঁ। একটা দাঁত উঁচু আছে না? এই হ্যাঁ। তো, আমার তো মনে আছে, আমি জানি তো। ঠিক আছে, নমস্কার। নমস্কার স্যার। নমস্কার স্যার। আজকে ভালো হতো যদি এই স্বপন বাবুর প্ল্যানেটটা আর ওই যে প্ল্যানেটটা বললাম যে ওই আমাদের কি নাম বললাম, আরে কিশোরী মোহন বাবু, ইনি যদি উপস্থিত থাকতেন, ওই সব দুটো একে দেখাতে পারতাম, তাহলে আরেকটু ভালো হতো আপনাদের। যাই হোক, ওই শুভ অশুভ মাইনাস প্লাস করেই আপনাদের এটা করতে হবে, তারপরে বোঝা যাবে। তো সবাই ভালো থাকুন, সন্ধ্যায় দেখা হোক, অনেক সময় হয়ে গেছে। স্যার ভালো থাকুন স্যার, সুস্থ থাকুন। নমস্কার।